সাথে সাথে ওর গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দেহু? টাকা বল, কি হলো? কেন কাঁদিস? প্রাণ বাবু কি করেছে? কথা বল প্রাণ। তে চোখে ইশারায় নিজের পা দেখালো। বুড়ো আঙ্গুলে একটা বড় জাতের পিঁপড়ে কামড়ে ধরে রক্ত বের করে ফেলেছে। চাও হাত দিয়ে ফেলে চেপে ধরলো আঙ্গুল। ব্যথায় মুখ কুচকে রইল তে। পানি দিলেও জ্বালা কমলো না। চাঙ্কুক তাড়াতাড়ি অয়েলমেন্ট নিয়ে এসে লাগিয়ে দিল। মুখে দু একবার জলে জলে বলে চুপসে গেল তে। চাওক শান্ত হলো। তের ভেজা গাল মুছে দিতে দিতে জিজ্ঞেস করলো, পায়ে ছিল ফেলিসনি কেন? তুমি না বললে নড়বি না এখান থেকে? কথাটা বলে নাক টানে তে। চাও কিছু বললো না। তে রিকভারি হচ্ছে, বলা যায় অনেক দ্রুতই হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। সবটা বুঝে উঠতে এখনো সময় লাগে মেয়েটার। মাঝে মধ্যে ঠিক আগের মতো জেদ ধরে। সব কথা মনে রাখতে না পারলেও কিছু কিছু বিষয় যখন জেদ ধরে রেগে যায়, তখন বুকে প্রশান্তি পায় জাঙ্কু। ওর মা বাদে সবার সাথেই টুকটাক কথা বলে, শুধু রাগী দৃষ্টিতে দেখে যায় মাকে, যেন কোনো একটা চাপা রাগ কাজ করছে ওর মাঝে। হাজার কাঁদে ওর মা, তে মানে না, জানে নেই কারো এর কারণ। জিয়ার বাড়িতে নিতে চাইলে চাউক মানা করেনি, কিন্তু তে এখান ছাড়া রাতে থাকে না। কেঁদে অস্থির হয়ে ওঠে, ঠিক যেমন বিয়ের আগে সাফোকেশন হতো তা এখনো হয়, কিন্তু জায়গা ভেদে। এতে অবশ্য সবাই খুশি। প্রেগন্যান্সির কারণে জটিলতা যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। মাঝে মধ্যে বাবুর কি খেয়ে তে ভেবে করে কাঁদলেও পরে ভুলে যায়। চাঙ্কুক তাকে সাহায্য করছে, আমৃত্যু করবে। তের মুখে খাবার টুকুস দিয়ে চাঙ্কুক উঠতে নিলে তে ওর হাত টেনে ধরে বলল, তুমি খাবে না? দুপুরে খেলাম না, তাহলে আমি কেন খেলাম? তোর ভেতরে যে বাবু। আমার ভেতরে? কিভাবে গেল? চাঙ্কুক এই দফায় ফিক করে হেসে ফেললো। ওর হাসিতে তেও হাসলো, তবে কারণ ছাড়া। তার হাসতে কারণ লাগে না। চাঙ্কুক নামক প্রাণটা হাসলেই তে হাসতে পারে। জিমের চাওয়া সে ছোট সুখের সংসারটা গুছাতে বড্ড ব্যস্ত। ডিজাইন নিয়ে এ পর্যন্ত কয় দফা যে ঝগড়া হলো হিসাব নেই। সুগা কিছুতেই রাজি নয়, আর এদিকে জিমিন রাজি না কাজ করতে। যদি সুগাও থাকতো তাহলে না হয় জিমিন কোয়ার্টারে থাকতো, সংসার করতো, কিন্তু এখন এই মেয়ে কিছুর বিনিময়ে রাজি না। ওরে নাদানিপনাতে ওর বাবা মা ওকে ফুল সাপোর্ট দিচ্ছে। এটা দেখে রীতিমতো অবাক সুগা। জিমিনের বাবা নিজে অবসরপ্রাপ্ত অফিসার, ওর মা গৃহিণী হলেও উচ্চ শিক্ষায় শিক্ষিত। এদের মুখে মানায় সব। তাদের একটাই কথা, একটা মাত্র মেয়ে, নিজের শখ পূরণ করেছে, এখন তার যদি সাধ হয় সংসার করা, তারা বাধা দেবেন না। জিমিনকে বোঝাতে বোঝাতে অনেকটা সময় গেলেও যখন জিমিন মানল না, তখন সুগা তীক্ষ্ণ গলায় বলেছিল, এরকম তো তোমার কতদিন থাকে আমিও দেখবো জিমিন। যখন আমার সংসারে তোমার অবহেলা দেখবো, তখন দেখবে এই সুগা কি করতে পারে। সারা জীবন পড়ে আছে সংসার করার জন্য, এখন ক্যারিয়ারে ফোকাস করো। আমার কাছাকাছি থাকতে হবে এমন তো কোনো কথা নেই। দূরে থেকে কি বিগত 1 বছরে ভালোবাসা কমে গিয়েছিল? যায়নি তো, তাহলে এখন এসব কেন? চুপচাপ কথা শোনো, নয়তো বউ ধরে পেটানোর অভিযোগ শুনবে আমার নামে 2 দিন পর। চাকরি যাওয়ার টেনশন নেই, সেটা এমনিতেও নেই। জিমিন এই দফায় এগিয়ে এসে সুগার বুকে মাথাটা রাখলো। তপ্ত শ্বাস ফেলে সুগা জোরে ধরলো ওকে। আপনি বললেন সারা জীবন পড়ে আছে সংসার করার জন্য, আমি তো দেখি না সুগা। কোথায় সময়? সময়কে হাতের মুঠোয় আটকানো যায়? যায় না তো। এই দেখুন আপনার বয়স, আমার বয়স। এই বয়সে আমার 2টো করে বাচ্চা স্কুলে থাকার কথা, আর আপনার বাচ্চা কাচ্চা কলেজে থাকার কথা। নাকি ভুল বললাম? আমাকে কেন বাধ্য করছেন কাজের জন্য? বললাম না কিচ্ছু চাই না, শুধু আপনাকে চাই। ময়ের শাড়িতেও আমি সুখ খুঁজে নিব সুগা। সুযোগ দিয়ে দেখুন, জিমিন নিরাশ করবে না। জীবনের কথাতে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার ছিল না সুগার। মেনে নিয়েছিল সবটা, কিন্তু জিমিন বিশ্বাস করতে পারেনি সুগাকে। এই লোকের কোনো ঠিক ঠিকানা নেই। রিজাইন লেটার পাঠিয়েছে আজ 4 মাস, এর মধ্যেও কয়েকবার জিমিনকে যেতে হয়েছে, ভ্যালিড রিজন দেখাতে হয়েছে। এখানে সবচেয়ে বড় চাল তো জিমিন চলেছে সুগার বিরুদ্ধে। জিমিন! হঠাৎ সুগারটাকে অল্প কেঁপে উঠলো জিমিন। শাশুড়ির কাছে বসেছিল এতক্ষণ। তের চিন্তায় চিন্তায় খাওয়া নাওয়া ছেড়েছেন উনি। শাসন ভালো, অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত শাসন একজন সন্তানকে তার বাবা মা ঠিক কতটা দূরে করতে পারে তার দিকে না দেখলে বোঝা যায় না। জিমিন উঠলো না, ঠায় বসে রইল। সুগা ডাকলো আরো 2 বার। ওর মা জিমিনের মাথায় হাত দিয়ে বললেন, আম্মু সুগা ডাকছে, যাও। পরে যাই? আমি ঠিক আছি আম্মু, যাও, হয়তো কিছু লাগবে। আরষ্টতার সাথে উঠে পাটি পেটে রুমের দিকে হাঁটা দিল জিমিন। সুগা চোখ গরম করে তাকিয়ে আছে ওর দিকে, হাতে তার পিলের পাতা। ঢোকিল জিমিন। সুগা কোনো মতেই এখন বাচ্চা কাচ্চা চাইছে না। জিমিনকে বলেছিল সাবধান থাকতে, তারা প্ল্যান করবে, কিন্তু ওই যে জিমিন বিশ্বাস করে উঠতে পারেনি সুগাকে। না জানি কখন জিমিনকে ফেলে চলে যায়। যে লোক এক রাতের বউ রেখে চলে যায়, তাই কতটা বিশ্বাস করবে জিমিন? থাম করে দরজা লাগাতে জিমিন কেঁপে উঠল। সুগা পিলের পাতার চোখের সামনে তুলে গম্ভীর কণ্ঠে কিছুটা ঝাড়িতে বলল, পাতা খালি না কেন? এটা তো নতুন পাতা। এক থাপড়ে মুখ ভেঙে ফেলবো জিমিন। এ কি করা হচ্ছে? বেয়াদব মেয়ে, কথা শোনো না তুমি? বেশি বার বেড়েছে তোমার। আমাকে শেখাও তুমি? নতুন পাতা এটা? গত মাসে 3 পাতা এনেছি, কোথায় 1 পাতা তো শেষ হয়নি? ছুঁয়েও দেখোনি। জিমিন তড়িৎ বেগে মাথা তুললো। ও তো লুকিয়ে রেখেছিল। সুগার চাহনি থেকে আরতেতে উঠে বলল, ডয়ারে পিল ফেলে রাখতে তুমি কি ভেবেছো আমি টের পাই না? আজ ডয়ার না হাতালে তো আমি জানতামই না। চোখের সামনে থেকে যাও জিমিন, জাস্ট গেট আউট। বলেই মাথা চেপে খাটে উপরে শুয়ে পড়ল সুগা। প্রচন্ড মাথা ব্যথা করছে ওর। জিমিন দীর্ঘশ্বাস ফেলে
বিছানায় উঠে সুগা চুলে হাত রাখলো, সময় নিয়ে টেনে টেনে দিল, অতঃপর আরো টেনে নিচের কাছে নিয়ে কপাল চেপে দিল। এলো ভালো হলো না, হবেও না। এখন জিমিনের পেটের কাছে টিরিং টিরিং করছে। জিমিনের হাসি পেলেও এই মুহূর্তে হাসা বারণ। তার বড়মশাই কিছু পরক করছে, করুক, দেখুক কি পাই। সুগা জহুরির চোখে পেট দেখে দুঃখে বড়দের মতো প্রশ্ন করলো, বাবু কি আছে? কি জানি, হাসি চেপে উত্তর দিল জিমিন, বুঝো না? আপনি বুঝছেন না? আমার পেটে বাবু যে বুঝবো তো আমার একার ঠেকা যে বুঝবো? মানে বাবু তো দুজনেরই হবে, তাই না? তাহলে আপনারও তো ফিল হওয়ার কথা। মেরে তক্তা বানাবো তোমাকে। 3 দিন ইতর হচ্ছ, টেস্ট করিয়েছিলে? বেকার পরে টাকা পয়সা থাকলে না টেস্ট করাবো। খোটা দিচ্ছ? দিলাম, তাতে কি? সত্যি বলো না। বললাম না বেকার পর কিডনি দিলে টেস্ট করব। সুগা প্রায় ঝড়ের বেগে উঠে বেরিয়ে গেল। হাতে 3-3টা কিডনি ফিরল সে। জিমিন জিজ্ঞেস করতেই বলল, একদম শিওর হতে হবে 3 কোম্পানি 3টা। জিমিন 3টাই হাতে নিল। 5 মিনিটে 7 বার ডাক পড়লো সুগার। মুচকি এসে বেরোলো জিমিন। 3টা কেটে দিল সুগার হাতে। সুগা কিট হাতে ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। জিমিন মুচকি এসে জড়িয়ে ধরল ওকে। হাসতে হাসতেই বলল, নতুন প্রাণের খবর শুনে জিমিনের প্রাণ পাগল হয়ে গেল। জাঙ্কুকের মেজাজটা আজ একটু খারাপ হয়ে আছে। এই 2 দিন ধরে তে ভীষণ জ্বালাচ্ছে। এর কোনো ধরা বাঁধা কারণ নেই, শুধু শুধু এটা ওটা নিয়ে জ্বালাচ্ছে। রাতে ঘুমে ঢলবে অথচ ঘুমাবে না। ওর চোখে ঘুম নেই মানে জাঙ্কুকের চোখেও ঘুম নেই। ঘুমই না, চোখে মুখে জাঙ্কুকের শরীর ম্যাচ ম্যাচ করছে। এর মধ্যে তের আজগুবি কিছু বাহানা ওকে আরো জ্বালিয়ে তুলছে। প্রাণ তেটাকে জাঙ্কুক তাকালো। গায়ে ভেজা টি-শার্টটা লেপ্টে। গরমে কিচেনে তের ফরমাইশ করা মাটন রান্না করতে এই দশা। এর সাথে খাবে রুমালি রুটি। জাঙ্কুকের হাত এই রুটি বানাতে ভীষণ কাঁচা। পরপর রেসিপি দেখলেও সে বানাতে পারলো না। হচ্ছেই না। শেষমেশ না পেরে রুটি বানালো। তে ফ্যাট খাওয়া নিষিদ্ধ, অথচ মেয়েটা এখন ভাজা পোড়া খাচ্ছে ঠেসে ঠুসে। সাথে 2-1টা জাঙ্কুকের মুখেও ঠুসে দিবে। আজ সকালেও বায়না ধরেছিল আলু পরোটা খাবে। ঘুমে ডলো ডলো জাঙ্কুক ভাবলো কয়টাই বা খাবে। দুটো বানাতে বানাতে চুলো থেকে শেষ করে দিল তে। এতেও পেট ভরে নিতা। যেমন কত বলো একটু ফল খেতে, কে শুনে কার কথা। অন্যরমে খেয়ে বালিশের মুখে বসেছিল তে। না পেরে আরো 2টা বানিয়ে তে সামনে দিতেই তে হাসি হাসি মুখে খেয়ে নিল। সারাটা দিন জ্বালিয়ে মেরে এখন ডাকা হচ্ছে। জাঙ্কুক তে দিকে তাকিয়ে বলল, গোসল করবে আয়। ডাকলাম না? তপ্ত শ্বাস ফেলে জাঙ্কুক এগিয়ে এলো। কি আমাকে ভালোবাসো না তুমি? সত্যি তো? কি সত্যি? যেটা তুই বললি। তাহলে কাকে ভালোবাসো? তোমার বাবুকে? বাসি তো। নাকের পাটা সহসা ফুলে উঠল তের। চোখ দুটো গরম করে তাকিয়ে বলল, তাহলে তোমার বাচ্চা তোমার পেটে না। এখন তো নেওয়া যাবে না, কিছুদিন পরেই আমি নেব। আবার আমাকে ব্যথা দিক তোমার বাবু, তখন আমি ওকে ব্যথা দেব। জাঙ্কুক তোয়াক্কা করলো না। তেকে ধরে নিল গোসল করাতে। ভিজাতে ভিজাতে মাত্র করার একটা ভুলে বসলো তে। এখন প্রচুর উৎফুল্ল মনে পানি দিয়ে জাঙ্কুককে ভেজাচ্ছে সে। গোসল করতে করতে তের মন একদম চাঙ্গা হয়ে গেল। আজও কি আসবে আপুটা? না। কেন? কতগুলি তো এলো। আজও আসবে? আচ্ছা দেখা যাবে, এদিকে আয়। তে এলো না। ভেজা পায়ে বারান্দায় হাঁটা দিতে গেলে পা পিছলে পড়তে নিল। চোখ ভয় পেতে উড়ে এসে টেনে কোনো মতো দেয়ালে ভর দিয়ে দাঁড়ালো। বুকটা ফুলে উঠেছে ওর, শব্দ করছে ধুকপুক করে। মাত্র এতে ওটা পড়ে যেত তখন কি হতো? কথাটা ভাবতেই জাঙ্কুকের বুকের উঠানামা বৃদ্ধি পেল। তের এসবে হেলদোল নেই। ও জাঙ্কুকের বুকে নিজের গাল ঘষে আদর দিচ্ছে। ওই মুহূর্তে রাগ হলো জাঙ্কুকে। চাইলো ধমক দিতে, কিন্তু করলো না। নিয়ন্ত্রণ করলো নিজেকে। তেকে ধরে আস্তে করে বসিয়ে নিচে বসলো ওর পাশে। তে পা নাচাতে নাচাতে বলল, খাবো না এখন। দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক বলল, কথা শোন আমার প্রাণ, বলো আর কখনো এভাবে দৌড়াদৌড়ি করবি না। তোর পেটে একটা বাবু আছে দেহু, ছোট্ট একটা প্রাণ। তুই দৌড়ে যদি পড়ে যেতি তখন তোর সাথে ওই ছোট প্রাণটাও তো ব্যথা পেত, বল পেত না? তে মাথা নাড়ালো। জাঙ্কুক পেটে হাত বুলিয়ে দিল। দীর্ঘশ্বাস ছাড়া কিছুই করার নেই। তে ভুলে যাবে এই কথা। উঠে খাবার নিয়ে এসে জেনে রুমে ঢুকবে। অমনি শুনতে পেল তে বেশ জোরে জোরে ধমকাচ্ছে কাউকে। প্রকুচকে রুমে ঢোকা মাত্রই জাঙ্কুক হেসে ফেলল। পেট থেকে কাপড় সরিয়ে আঙ্গুল তুলে রীতিমতো শাসাচ্ছে তে। বাবুকে কেক মেরেছে। কেন মারলো? এটাই অভিযোগ। তে কি করেছে? যদি তে মারে তখন কি হবে? এসব বলে বলে তে ধমকাচ্ছে। শেষে শুধু বলল, এখন মাফ করলাম, আর মারবি না? তাহলে আমিও মারবো। কথাটা বলা মাত্র আবারও জোরে নিজের অস্তিত্ব জানান দিল। যাও কিছু বুঝে ওঠার আগে তে হাত মুঠো করে পেটে এক আঘাত করলো। আঘাত করা মাত্রই নিজেই ব্যথায় কেঁদে উঠলো। পরপর আরেকবার আঘাত করার আগে চাং দৌড়ে এসে তের গালে পরপর 2টো চড় বসিয়ে দিল। আচমকা এমন হওয়াতে দুজনই অবাক, বাকরুদ্ধ। তে ভীত ভীত চোখে তাকালো আর জাঙ্কুক তাকালো অনুতপ্তের চোখে। তে পেটে এক হাত বুলিয়ে দিয়ে আরেক হাতে রাখলো ওর গালে। এমন যে জোরে চড় মেরেছে, কিন্তু তের অভিমান জমা হলো। জমে একদম টইটুম্বর হলো তার চোখ। কথা বলল না তে। জাঙ্কুক কতবার সরি বলল, লাভ হলো না। অভিমানের অভিমান ভাঙানোর কাজটা মোটেও সহজ হলো না। বিকাল নাগাদ জিমিন আর সুগা হাজির হলো জাঙ্কুকের ফ্ল্যাটে। তে তখন জাঙ্কুকের বুকে ঘুম। সুগার হাতে জাঙ্কুক এক্সট্রা চাবি দিয়ে রাখাতে ওদের ঢুকতে সমস্যা হলো না। জিমিন এসে সোফায় গায়ে এলিয়ে দিল। পায়ে প্রচুর গরম। সুগা ফ্রিজ হাতালেও ঠান্ডা পানি পেল না। জাঙ্কুক রাখে না।
তেল খাওয়া নিষেধ এমন কিছুই জাঙ্কুক খায় না। সুগা কয়েক টুকরো বরফ মিশিয়ে পানি আনলো জিমিনের জন্য। জিমিন মুচকি এসে পুরোটা পানি শেষ করলো। এরপর উঠে হাঁটা দিল কিচেনে। সুগা মানা করলো না, করেও লাভ নেই, জিমিন শুনবে না। এসেই ও রান্না করে এখানে। জাঙ্কুকের কাহিনী শোনা মাত্র জিমিনের মনে জাঙ্কুকের প্রতি আলাদা সম্মান ভালোবাসা জন্ম নিয়েছে। ভাই বোন না থাকায় তাকে বসেছে ভাইয়ের আসনে। সুগাও সাহায্য করলো জিমিনকে। ওদের রান্না প্রায় শেষ, তখন কিচেনে এলো জাঙ্কুক। এসেই সুগাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাই? ভালো, একটা খুশির খবর আছে। তুমি বাবা হচ্ছ, এর থেকেও খুশির? সুগা হাসলো, জানালো জংসুকের বিয়ে ঠিক হয়েছে। বাহ, ভালো তো। যাবি না? না ভাই, দেহ সমস্যা হবে। আমরা আছি তো। আচ্ছা, দেখা যাবে। ঘুম থেকে উঠে তে জিমিনকে দেখে খুশি হলো। জিমিনকে আপু বলে ডাকে ও। জিমিন ও নিজের বোনের মতো আদর করাতে তে হয়তো জিমিনের প্রতি টানটা বেশি। রাত প্রায় 8টার দিকে ওরা বেরিয়ে গেল। সুগার বাহুতে মাথা এলে জিমিন ঢাকা শহরের ব্যস্ত রাস্তা দেখে যাচ্ছে। সুগার শক্ত হাতের মুঠোয় ওর হাতটা। সুগার সামনের দিকে তাকিয়ে বলল, কিছু খাবে? খাবো তো। কি খাবে? জিমিন ঠোঁট কামড়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনাকে। সুগা চোখ পাকিয়ে তাকালো। চোখের ইশারায় বোঝালো সামনে রিকশাওয়ালা। জিমিন সে দৃশ্য দেখেও হেসে ফেললো। সুগার কথা বাড়ালো না। আজকাল জিমিনটা বেহায়া হয়ে যাচ্ছে। কেমন বেহায়া বেহায়া চোখ করে তাকিয়ে থাকে। তে হেলান দিয়ে খাটে শুয়েছিল, পাশে জাঙ্কুক। হঠাৎ চোখ মুখ খিচিয়ে নিল। প্রথমে জাঙ্কুক খেয়াল না করলেও পরে দেখলো জানতে শুয়ে পড়লো, অথচ মুখে শব্দ করলো না। আস্তে ধীরে খিচুনি পারলো। জাঙ্কুক ব্যস্ত হলো, ভয় পেল। তের গালে হাত দিয়ে ঝাঁকিয়ে রাখলো। দেহু, এই দেহু, ব্যথা হচ্ছে? জাঙ্কুক খেয়াল করলো ওর পেটে। কাপড়টা সরাতেই খেয়াল করলো পেটের চামড়ায় স্পষ্ট পায়ের ছাপ। বাবুটা আজ বেশ ছটপট করছে। এই ব্যথায় ছটপট করছে তে, অথচ কাঁদছে না। জাঙ্কুক তের পেটে হাত বোলাতে বোলাতে কয়েকবার ডাকলো। তে উত্তর না দিয়ে খিচে রাখলো নিজের নাক মুখ। জাঙ্কুক তখন ভয় পেয়ে গেল। এই দেহু, কাঁদ। কাঁদ না, কিছু বলবো না আমি, সত্যি বলছি। কাঁদ তুই। তে কাঁদলো না। তার জমাট হওয়া অভিমান ভুলেনি সে। তেও খেয়াল করলো বাচ্চাটা বেশি পা ছোড়াছুড়ি করছে। এত এত আঘাত পেয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললো তে। জাঙ্কুক এতে যেন আরো বেশি ভয় পেয়ে গেল। ভূতা অনুভূতি হলো ওর। তে আজ এত মাস পর কোনো বিষয় মনে রাখতে পেরেছে, এতে খুশি হবে নাকি এই দশায় কষ্ট পাবে তা ভেবে পেল না ও। হসপিটালে জাঙ্কুক দেখে নিয়ে এসেছিল মান্থলি চেকআপের জন্য, কিন্তু এখানেই তের কিছুটা পেন উঠে গেল। ডক্টর জানিয়ে দিল বেবি আজ রাতেই ডেলিভারি করা হবে। জাঙ্কুকের যেন মাথা ঘুরে উঠলো। 8 মাস 25 দিনে যে ভয় জাঙ্কুক পেল না, সেই ভয়ও পাচ্ছে এখন। কাঁধে কারো হাত টের পেতে মাথা তুললো জাঙ্কুক। এতক্ষণ মুখ দুই হাতে চেপে বসেছিল। ডক্টর মিনজে সুগাকে জানাতেই জিমিন আর সুগা হাজির এখানে। ওদের আসার পর পরে জীবন বাড়ির সকলে একে একে উপস্থিত হলো। ইয়ানজন জাঙ্কুকের সামনে আসাতে মাথা নিচু করে রাখলো জাঙ্কুক। কেন জানি চাচির সাথে চোখ মিলাতে পারে না। দোষ কার এটা বলা যায় না। পরিস্থিতির কবলে পড়ে সবাই দোষী। আর বলা যায় সবাই সময় আর হাল অনুযায়ী আচরণ করেছে, কেউ তাহলে দোষী না। ইয়ানজন ধীরে ধীরে জাঙ্কুকের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলো। ওনার নীরব কান্নায় জাঙ্কুকের ভিতর দুমড়ে মুচড়ে গেল। শান্তভাবে চাচিকে জড়িয়ে ধরলো, কিন্তু কথা বলতে পারলো না, হাজার চেষ্টা করেও না। দুপুর গড়িয়ে বিকেল। জাঙ্কুক তের মাথায় সুন্দর করে হাত চালিয়ে আদর করে দিচ্ছে। তে তখনও অল্প স্বরে কাঁদছে। পাশে জিমিন নানা কথা বলে বোঝাচ্ছে তেকে। ও শুনছে বলে মনে হলো না। বারবার জাঙ্কুকের হাতটা খামচা ধরে রাখছে। ঠোক গিলে গেলে বারবার যেন ব্যথা কমানোর চেষ্টা করলো। একটু পরেই তেকে নিয়ে যাওয়া হবে। সুগাই সে কাটা ফল আর কিছু ড্রাই ফ্রুট জিমিনের হাতে দিয়ে বলল, ফিনিশ করো। বলে উঠে জাঙ্কুকের পাশে বসলো। ও জানে জাঙ্কুকে বললেও এখন খাবে না, তাই নিজেই মুখের সামনে খাবার তুলে দিয়ে বলল, কোনো কথা শুনতে চায় না আপাতত। জাঙ্কুক মাথা নামিয়ে খেয়ে নিল। কোনো এক সময় গর্জন করা জাঙ্কুকের এমন ভেজারূপ আচরণ সত্যি বিরল। কে জানতো পরিস্থিতি তাদের এমন কাঠগড়ায় দাঁড় করাবে। সন্ধ্যার পর থেকে ওটিতে নেওয়া হলে বাঁধলো বিপত্তি। জাঙ্কুক ছাড়া ও এখানে থাকবে না। এমন ভাবে নড়াচড়া শুরু করলো যে বাচ্চার অবস্থান উল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। অগত্যা জাঙ্কুককেও বিশেষ পোশাক পরিয়ে ভিতরে নেওয়া হলো। এক পাশে বসে তের হাতটা শক্ত করে ধরলো ও। তের যখন অ্যানেস্থেসিয়ার প্রভাবে নিভু নিভু চোখ, তখনও সে মৃদু স্বরে বলে গেল, প্রাণ যেও না, আমি ভয় পাই, কাছে থাকো, হাত ছেড়ো না। তোমার বাবু আজও ব্যথা দিচ্ছে, কিন্তু থামছে না। অনেক পচা একটা বাবু প্রাণ, আমি ওকে কখনো আদর করবো না, পচা বাবু। জাঙ্কুকের লাল হওয়ার চোখ জোড়া দিয়ে তখন অনবরত পানি পড়ছে। ওর ফুপিয়ে ফুপিয়ে করা কান্নার দরুন বারবার ভাঙাচোরা দেহটা কেঁপে উঠছে। বাইরে সকলে উত্তেজিত হয়ে বসে আছে। তের মা আর চাচি দুজনে কেঁদে অস্থির। জিমিন তাদের সামাল দিচ্ছে। আরেমো এক জায়গায় মাথা নিচু করে বসা। জিমিনের চোখটা ওটির দরজায়। বলিষ্ঠ এক সাবেক আর্মি ম্যান দাঁড়িয়ে সেখানে। নিজেকে যতটাই শক্ত দেখাক না কেন, জিমিন জানে সুগা ভেতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। বোনকে নিজের সন্তানের মতো ভালোবাসা দেওয়া সুগা নিশ্চয়ই এই মুহূর্তে শান্ত নেই।